নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যেখানে দাঁড়িয়ে রোগের চিকিৎসা শব্দটা ঠিকই শুনছেন, কেননা আমাদের কাছে চিকিৎসা মানে আমরা ভাবি ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেটা কমে যাবে। কিন্তু ভারতীয় আয়ুর্বেদ ব্যথা যন্ত্রণার চিকিৎসা সঙ্গে সঙ্গে রোগের চিকিৎসা করে। ইনফ্যাক্ট তারা আগে রোগের দিকে তাকায়, তারপরে উপসর্গের দিকে তাকায়। কারণ রোগটা যদি কমে তখন অটোমেটিক্যালি উপসর্গ কমবে, অর্থাৎ সিমটমস কমতে থাকবে। তাই আমার মনে হয় সুস্থতার ক্ষেত্রে ভারতীয় আয়ুর্বেদ আমাদের সঠিক পথে নিয়ে যায়। তার কারণ আমি মানুষটা অনুযায়ী কিন্তু আমার চিকিৎসাটা হয়। কেনই এতগুলো কথা বলছি, এই কথাগুলো বলার পিছনে যার কাছ থেকে আমরা জানতে পারি তিনি হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ, এবং বেদজ্ঞান আয়ুর্বেদা আজকে এতগুলো বছর ধরে মানুষকে ভালো রাখছে তার কারণ মানুষ ভিত্তিক ট্রিটমেন্ট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনি আসছেন, আপনার আর আমার রোগ হয়তো এক, কিন্তু আপনার আর আমার ট্রিটমেন্ট এক হবে না, কারণ আমরা দুটো মানুষ ডিফারেন্ট। এখানেই কিন্তু অন্য প্যাথির সঙ্গে আমার মনে হয় আয়ুর্বেদের একটা ফারাক রয়েছে। কেননা অন্য প্যাথিতে ওষুধ এক, মানুষ আলাদা, ট্রিটমেন্টের ক্ষেত্রে ওষুধ কিন্তু সবার ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে বেদজ্ঞান আয়ুর্বেদা কিন্তু মানুষের ট্রিটমেন্ট করে। আমার শরীরে আমার রোগের ট্রিটমেন্ট, আপনার শরীরে আপনার রোগের ট্রিটমেন্ট। আজকে আমরা যে আলোচনাটা করব খুব কমন, হয়তো আপনারা অনেকেই শুনবেন যখন ডক্টর খান যখন আপনাদের সিমটমসগুলো তুলে ধরবেন, তখন হ্যাঁ আমি তো রোজই এরকম সমস্যা পাই, গ্যাস্ট্রাইটিস। আসুন, যেটা আমার মনে হয় বাঙালির একটা বাঙালিকে আমাদের এই এশিয়ান কান্ট্রির একটা বড় প্রবলেম। তো শুরু করি, গ্যাস্ট্রাইটিস কাকে বলে? গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে আমাদের যে স্টমাকে যে লাইনিংগুলো আছে সেখানে ইনফ্লামেশন হয়ে যাচ্ছে। সেটা কোনো ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, নাহলে ওষুধ, NSAID ওষুধ, যেটা আমরা কিন্তু আজকে আমরা খুব কমনলি ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করছি, খাচ্ছি আমরা। তারপর হচ্ছে কিছু অ্যাডিকশান, খানপান যেটা রয়েছে, যার জন্য কিন্তু আজকে গ্যাস্ট্রাইটিস পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। এই যে আপনি বলছেন যে স্টমাকের লাইনিংগুলোতে ইনফ্লামেশন, এর তো একটা সিমটমস থাকবে। অবশ্যই থাকবে। কী কী সিমটমস রয়েছে? গ্যাস্ট্রাইটিসের যে সিমটমসগুলো বেসিক্যালি যেমন হাইপার অ্যাসিডিটি, পেটে প্রচুর অ্যাসিডিটি ফর্ম হচ্ছে, বা পেটে বার্নিং সেন্সেশন হচ্ছে, পেট ফুলা ভাব রয়েছে, ইনডাইজেশনের সমস্যা রয়েছে, স্টুল ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, বুকে জ্বালা করছে। তো এই সিমটমসগুলো আমরা গ্যাস্ট্রাইটিসে দেখতে পারি। আমরা গ্যাস্ট্রাইটিস দু রকমের গ্যাস্ট্রাইটিস বেসিক্যালি আমরা পাই, যেমন অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস পাই, একটা ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস জাস্ট কিছু কারণের জন্য হলো আমাদের, তার একটা লাইফস্টাইল আমরা চেঞ্জ করলাম, খানপান কিছু চেঞ্জ করলাম, আর একটা ম্যানেজমেন্টে আমরা ঠিক হয়ে গেলাম। কিন্তু ক্রনিক স্টেজে যেখানে পেশেন্ট লং টার্ম থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে ক্রনিক কেসেসে যেটা পেশেন্টদেরকে প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট দরকার। অ্যাকিউট কেসে যাদের হয়ে যায়, তারা রিকভার করে যায়, তাদের তো আর কোনো নেই। কিন্তু হ্যাঁ, তাদের জন্য এটাও জানতে হবে যে প্রিভেনশন আমি কীভাবে করতে পারি, বা এই সমস্যাটা আমার আবার রিকারেন্ট না হোক সেটাই কিন্তু আমাদেরকে জানতে হবে। কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ক্রনিক স্টেজে। যারা ক্রনিক পেশেন্ট হয়ে যায় তাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত একটা সবথেকে বেশি হেডেক, যে আমি কী খাবো, কীভাবে থাকবো, বা আমার সারাদিনের শিডিউল কীরকম থাকবে, তাদের জন্য একটা বড় হেডেক হয়ে যায়। সেই জন্য আজকে গ্যাস্ট্রাইটিস নিয়ে একটু ডিসকাস করতে চাই। ওকে, তো এই গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটার সিমটমসের কথা আপনি বললেন, আমার যেটা প্রশ্ন, যে একটা তো স্টেজেস থাকবে, প্রত্যেকটা রোগেরই তো একটা স্টেজ 1 স্টেজ 2 থাকে। এর স্টেজ 1টা কী রয়েছে? বেসিক্যালি এখানে আমি দুটো টাইপ বললাম, এখানে স্টেজেস না, এখানে টাইপস রয়েছে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। আচ্ছা, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট মানে আমার দেখা গেল আজকে দুপুরবেলা খাবার বা রাত্রেবেলা খাবার বা যে কোনো কারোর জন্য 24 ঘন্টায় এই সমস্যাটা আমার হলো, আর তারপর ভ্যানিশ হয়ে গেল। আমি একটা ট্রিটমেন্ট নিলাম, অ্যাকিউট কেসেস। ক্রনিক কেসেস যেটা দীর্ঘদিন, মাসের পর মাস, দিনের পর দিন মানুষ ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু পুরোপুরি এখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এই দুটো টাইপস আমরা খুব কমনলি গ্যাস্ট্রাইটিস কেসেসে দেখি আমরা। ক্রনিক কেসেসটাই বেশি হেডেকের সমস্যা হয়ে যায়, কেন কি আপনার স্টমাকে কন্টিনিউয়াসলি একটা ইরিটেন্স তৈরি হচ্ছে, সেটা H. pylori ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, বা আপনি লং টার্ম যখন একটা NSAID ওষুধ খাচ্ছেন তার জন্য হতে পারে।
তো ন্যাচুরালি যে আপনার লাইনিং রয়েছে সেই লাইনিংটা কিন্তু আমাদের ইস্টার স্টমাকে যে অ্যাসিডগুলো থাকে তার থেকে কিন্তু প্রোটেক্ট করে আমাদের। কিন্তু যখন কোনো কারণে যেন এই লাইনিংগুলো কিন্তু ইনফ্লামেশন হয়ে যাচ্ছে বা লাইনিংগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তো ন্যাচুরালি আমাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু পুরো ওপেন হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি কন্ট্যাক্টে চলে আসছে আমাদের অ্যাসিডের সঙ্গে। তখন কিন্তু আমাদের কমপ্লিকেশন হিসাবে আলসার হওয়ার চান্সেস বেড়ে যায়, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আলসার মানে আমরা জানতেই পারি যে আলসার মানে এমন যে আমার এখানে স্টমাকে ঘা হয়ে গেছে, সেখানে আমরা কিছু খেতে পারবো না, সেখানে কিন্তু আমার সিমটমস সব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, সেখানে আমাদের কফি কালার ভমিটিং আসতে পারে, আমাদের ব্ল্যাক স্টুল মেলিনা হতে পারে, কেন ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু আমাদের ব্ল্যাক স্টুল মেলিনা হতে পারে বা ভমিটিং কফি কালারের সেই সিমটমসটা আমরা দেখতে পারি। মানে অ্যাকিউট কেস যদি আমরা ট্রিটমেন্ট না করি, ওটাকে যদি আমরা ফেলে রেখে দিই, তাহলে কিন্তু সেটাই ক্রনিকের দিকে ধীরে ধীরে চলে যেতে পারে। অবশ্যই আপনি অ্যাকুরেট স্টেজেও আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করলেন না বা তাকে রিকভার করতে পারলেন না, সেটাও কিন্তু আস্তে আস্তে ক্রনিক স্টেজে চলে যেতে পারে। তারপরে এর পিছনে কারণটা একটা হচ্ছে মানে ওই এনএসএআইডি ওষুধ যেগুলো, আর একটা কারণ হচ্ছে ভুল জীবনযাপন, আর তার হচ্ছে আরেকটা হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। এই তিনটে খুব কমন প্রবলেম যেটা আমরা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া তো আমার শরীরে প্রবেশ করবে, ওটা তো এমনি হবে না, আসে না। তো এমন সেকেন্ডারি লাইফস্টাইল যার জন্য কিন্তু আমাদের এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে চলে আসতে পারে। আর যেটা স্মোকিং, অ্যালকোহল কনজিউম, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, যেটা কিন্তু এই রোগটাকে ট্রিগার করে দেয়, বাড়িয়ে দেয়। যারা কিন্তু প্রচুর স্মোকিং করে, অ্যালকোহল খায়, বা যারা প্রচুর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, যাদের রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হচ্ছে না, এই রোগগুলোকে ট্রিগার করে দেয়। তো এই জন্য এই রোগটাকে বোঝা, রোগটাকে আপনার প্রিভেনশনটাও জানা, আর লাইফস্টাইলটাকে চেঞ্জ করা, প্রপার মেডিকেশনে আমরা এই রোগটাকে পুরোপুরি কমপ্লিট কিওর করতে পারি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা কথা বলুন, সরাসরি কথা বলুন আমাদের সঙ্গে। আমরা রয়েছি আপনাদের সঙ্গে, ডক্টর খান রয়েছেন। আপনারা যে কোনো রোগ নিয়ে কথা বলতে পারেন, আপনাদের শারীরিক যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। 6292242337, 6292242338 হচ্ছে ফোন নাম্বার। তো এই গ্যাস্ট্রাইটিস হলে পরে এটাকে যদি আমরা ফেলে না রেখে, আর সমস্যাটা কোন দিকে যেতে পারে? আলসারের দিকে চলে যেতে পারে। অবশ্যই আলসার দিকে যাবে, আর আলসার হওয়া মানে হচ্ছে আমাদের কমপ্লিকেশন আরও বেশি বেড়ে যাবে, অ্যানিমিয়া হওয়ার চান্সেস থাকবে আমাদের। আলসারেশন হয়ে গেলে আমাদের পারফোরেশন চান্সেস থাকবে, কেন কি অলরেডি এক জায়গায় আলসার আছে, সেখানে আবার যখন আপনার অ্যাসিডগুলো যাবে, তো সেখানে কিন্তু আপনার পারফোরেশন হওয়ার চান্সেস থাকবে। আর যখন আর ডিপে আপনি যাবেন, আর বেশি দিন আপনি যখন কমপ্লিকেশন ভুগবেন, সেখানে ক্যান্সার পর্যন্ত হওয়ার চান্সেস থাকবে আপনার। হ্যাঁ, যখন এক জায়গায় কিন্তু রিকারেন্ট বারবার ঘা হবে, মানে স্টমাক ক্যান্সার যেটাকে আমরা দেখে থাকি, সেখানে হয়ে যেতে পারে আমাদের। তো কমপ্লিকেশনটা খুবই ডেঞ্জারাস রয়েছে। মানে বেসিক সিমটমস যেটা আপনি বললেন, সেই বেসিক সিমটমসটা হচ্ছে আমার একটা আনইজি ফিল, খাবার খেলেই একটা আনইজি ফিল করব, আনইজি ফিল আছে, আমাদের বার্নিং সেন্সেশন আছে, আমাদের ইনডাইজেশনের প্রবলেম আছে, মানে পেটটা জ্বালা করছে, আমাদের ডিসকমফর্ট আমরা ফিল করছি, পেট ফুলে যাচ্ছে। অনেকেই বলেন যে দুপুরবেলা খেলাম দিলাম, সকাল থেকে ভালো আছে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই একটা আনইজিনেস কাজ করছে, মানে শরীরটা কিরকম একটা, মানে মনে হচ্ছে গ্যাস হচ্ছে, পেটটা খুব ভরা ভরা লাগছে, টক জল মুখে উঠে আসছে। এইটা কি তার মানে হচ্ছে একদম বেসিক জায়গা? একদম বেসিক জায়গা, যেখান থেকে আমাদেরকে একদম প্রপার ট্রিটমেন্টে চলে আসা উচিত। কেন কি আমরা কি বলুন তো, আমাদের অনেক লোক রয়েছে যারা কিন্তু বেসিক কিছু মেডিসিন জানে, কিন্তু এটা জানি না যে মেডিসিন, ক্ষেত্রে তো অধিকাংশ মানুষ ডাক্তারবাবু একটা হজম হওয়ার ওষুধ খেয়ে নিচ্ছে। হ্যাঁ, রাইট। হয় হজম হওয়ার ওষুধ খাচ্ছেন, কিছু পাউডার কিনে জলে বুদবুদ করে সেটা খাচ্ছেন, নইলে ঘরোয়া টোটকা করছেন, অনেকে গরম জল বিট নুন খাচ্ছেন, আমি একদম পরিষ্কার বলছি। আর নইলে কিছু ওই মানে সফট ড্রিঙ্কস কিনে তারা খেয়ে নিচ্ছেন, ভাবছেন যে ওইটা আমাকে কন্ট্রোল করে দেবে। দেখুন, আমাদের বাড়িতে মানে স্পেসিফিক কিছু পেশেন্ট রয়েছে যাদের বাড়িতে নট অনলি অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, আয়ুর্বেদ তিনটি ওষুধ রাখা আছে। তাদের মানে একটা কিছু মানে দেখেছে বা এক্সপেরিমেন্ট করে যেখানে ইমপ্রুভমেন্ট পেয়ে গেছে, তো তারা কিন্তু এই পেটের ওষুধ, জ্বরের ওষুধ, ব্যথা ওষুধ বাড়িতে একদম স্টক করে রাখা আছে। কিন্তু প্রবলেমটা কোন জায়গা হয়ে যায় যে একটা ওষুধ সেই আপনি যে সিমটমস দেখে খাচ্ছেন, এই সিমটম যেটা আমি বললাম সেটা জিআরডি তো হতে পারে,
গ্যাস্ট্রাইটিসও হতে পারে বা অন্য রোগেও হতে পারে, কিন্তু আপনি আপনার আনইজিনেস দেখে আপনি সেই ওষুধটা আপনি ইউজ করে নিলেন, কিছুটা আপনি রিলিফ পেলেন, কিন্তু আপনার ডায়াগনোসিসটা মিস হয়ে গেল, যেটা কিন্তু সবথেকে একটা খারাপ জিনিস। এইটা খুব, এই জায়গাটা কিন্তু আলোচনাটা ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মিসেস মুখার্জি বলছি হাওড়া থেকে। আচ্ছা, কার প্রবলেম? আমার আপনার প্রবলেম তো। বয়স কত তাহলে? 30। 30 বছর। বলুন কি প্রবলেম? আচ্ছা, আমার প্রবলেম হলো আমি সারাদিন খুব ভালো থাকি, আমার যা তো ইচ্ছে খাওয়া দাওয়া করি, কোনো প্রবলেম আসে না, কিন্তু রাত্রিরে শোয়ার পরে ঘন্টা খানেক পরেই আমার মুখটা একদম তেতো হয়ে যায়, আর ভোর হলেই সে তেতোটা চলে যায়। রাত্রেবেলা খাওয়ার কটার সময় খান? রাত্রে আমি খাই 9:30টার মধ্যে খাই। 9:30? হ্যাঁ। কটার সময় ঘুমান? হ্যালো, কটার সময় ঘুমান আপনি? আমি শুতে যাই তারপরে 10:45। মানে খেয়ে ঘুমিয়ে পড়েন? হ্যাঁ, মানে আপনি ঘুমের ওষুধ 9:30, খেতে হয়। 9:30টায় খাবার খাচ্ছেন, খেয়ে আপনি শুতে চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গেই, তাই তো? মানে উইদিন হ্যাঁ, 10? 10:45 নাগাদ আমি শুয়ে পড়ি, বাহ। 15 মিনিট পরে, কারণ আমাকে খাওয়ার আগে আমাকে ঘুমের ওষুধ খেতে হয়। আপনি বলেন আপনার 30 বছর বয়স, কি এমন টেনশন যে আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন? আমার খুব বড় একটা অসুখ করেছিল, স্পাইনাল কর্ডে আমার ইনফেকশন হয়ে গেছিল। তারপর থেকে আমি 3 মাস হসপিটালে ভর্তি ছিলাম, তারপর থেকে আমাকে ঘুমের ওষুধ এবং নানা রকম ওষুধ খেতে হয়। ওকে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। মেডিকেশনের একটা হিস্ট্রি আছে। দেখুন, আমি আপনাকে এই একটা প্রশ্ন করলাম যে আপনি রাত্রিবেলা কটার সময় খান আর কটার সময় ঘুমাতে যান আপনি। দেখুন, আপনার কোনো ট্রিটমেন্টের দরকার নেই। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ছোট্ট আপনি একটা ভুল করেন, সেটা হচ্ছে আপনি খেয়ে ঘুমাতে চলে যান, আর সেটা আপনি বলছেনই খাওয়ার পর রাত্রেবেলা আমি ঘুমাতে যাই, মুখ পুরো টক হয়ে যায়, সকালবেলা আবার ঠিক হয়ে যায়। তো এটা কিন্তু একদম প্লেন কেস অফ জিআরডি। এখানে আমরা অনেকবার ডিসকাস করেছি যে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু খাওয়ার পর ইমিডিয়েটলি ঘুমাতে চলে যায়, আর সেই খাওয়ারগুলো কী হয়, ব্ল্যাক ফয় হওয়া আমাদের আবার মুখে চলে আসে। অনেক সময় খাবার চলে আসে, অনেক সময় আমাদের যে পিত্ত আছে, যে বাইল আছে, সেটা মুখের দিকে চলে আসে। ওই জন্য তিতোটা পাচ্ছেন। এক্স্যাক্টলি, মুখে তিতো পাচ্ছে আপনি একটা কাজ করুন, যেটা আয়ুর্বেদ বলে, খাওয়ার পর কিন্তু আমাদেরকে 100 পা হাঁটা উচিত। আপনি ইমিডিয়েটলি ঘুমাতে যাবেন না, আর খাওয়ার সময়টা আর একটু নিচে নামিয়ে নিন, পারলে 8:30 9টার সময় খান, খাওয়ার পর একটু হাঁটবেন, 100টা পা বাড়িতেই হাঁটবেন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা আপনি ফোন করেছেন, এই একটা ছোট জিনিস কিন্তু আমি সবাইকে বলবো যারাই কিন্তু পেটের সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। দুটো সবথেকে বড় ভুল আমরা করি, একটা হচ্ছে খাওয়ার সময় জল খাই আমরা, যেটা আমাদেরকে করা উচিত নয়। প্রচুর লোক রয়েছে একটা বাইট খাবে আর 1 গ্লাস জল, মানে প্রত্যেক বাইটে একটা সিপ জল বা কোল্ড ড্রিঙ্ক, এটা কিন্তু একদমই বন্ধ করে দিন, একদমই বন্ধ করে দিন। খাওয়ার সময় গলাতে ক্লিয়ার করার জন্য অল্প একটু জল খেতে পারেন, খাওয়ার আধ ঘন্টা পর জল খাবেন বা খাওয়ার আধ ঘন্টা আগে জল খাবেন। খাওয়ার সময় একটু সিপ নিতে পারেন জাস্ট গলাকে ক্লিয়ার করার জন্য। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে খাওয়ার পর ঘুমাতে যাবেন না, প্লিজ বারবার রিকোয়েস্ট করবো, ঘুমাতে যাবেন না। 100 পা হাঁটবেন, বাড়িতেই হাঁটবেন, 100 পা হাঁটবেন, বা কিছু একটা ছোট কোনো কাজ করুন, কিচেনে কিছু কাজ করুন বা যে কোনো কাজ করুন, বসে থাকবেন না। ডায়াবেটিক পেশেন্টদের জন্যও কিন্তু এটা একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে খাওয়ার পর আমার সুগার চেক করা হচ্ছে যে সুগার স্পাইক হচ্ছে, অনেক বেশি সুগার দেখা যাচ্ছে। আপনারাও কিন্তু এটাই করুন, হাঁটতে পারছেন না, বসে আপনি কাফ মাসেল এক্সারসাইজ করুন, পাটা কিন্তু বসে বসে জাস্ট আপনার যেটা রয়েছে তাকে এক্সারসাইজ করুন, পাটা উপর নিচু করুন, কাফ মাসেল এক্সারসাইজ করুন, তাহলে যে সুগার স্পাইক হবে সে এক্সট্রা সুগারটা কিন্তু আপনার মাসেলস কিন্তু ইউটিলাইজ করে নেবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার তনুশ্রী ম্যাডাম, আমি কলকাতা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে স্বর্ণদীপ দাস। আচ্ছা, তো কলকাতার কোথা থেকে? কলকাতার কোথা থেকে? হ্যাঁ, কলকাতাতে থেকে আমরা প্রথমে কলকাতায় ছিলাম, এখন কলকাতা থেকে আমরা শিফট করে গেছি এবং আমরা ব্যারাকপুরে থাকছি। হ্যাঁ, বয়স কত স্বর্ণদীপ? হ্যাঁ ম্যাডাম, আমার বয়স হচ্ছে 21 ইয়ার। কি প্রবলেম? তো হ্যাঁ ম্যাডাম, আমার প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা আমার গ্যাসের সমস্যা, ঠিক আছে, গ্যাস্ট্রাইটিসের, মানে কিছু খেলে না মানে গ্যাস হয়ে যাচ্ছে, মানে পেটটা মাঝে মধ্যে ব্যথা করে। যখন টিউশনি পড়তে যাই ডক্টর সুলতান খান স্যার,
তখন কি হয়, একটু একটু ব্যথা করে, কখনো কমে যায়। দিয়ে তারপরে একবার ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিলেন যে আইবিএস আছে, কিন্তু তারপরে বলেছি যে এখন গ্যাসের সমস্যা হয়ে গেছে। তো এইটার জন্য আমি সিটিভিএন চ্যানেলে আপনাকে ফোন করলাম স্যার। ঠিক আছে, কত বছর থেকে ভুগছেন এই প্রবলেমে? স্যার আমি ভুগছি বলতে গেলে স্যার, এখন তো আমার 21 ইয়ার, আমি কলেজের একদম শেষ ইয়ার্সে পৌঁছেছি। তো ওই 3-4 বছর ধরে, এই 2-3 বছর ধরে ভুগছি, 2-3 বছর। কতদিন থেকে? 2-3 বছর, মানে 19 বছর বয়স থেকে ভুগছে। হ্যাঁ ম্যাডাম, 2-3 বছর, 21 ইয়ার্স আমার বয়স। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি ব্যারাকপুর থেকে বলছেন, দমদম একদম পাশেই হবে, আপনি একবার আমাদের চেম্বারে ভিজিট করুন। আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, ঠিক আছে? আপনি যে প্রবলেমটা বলছেন এখানে আপনাকে প্রপার ট্রিটমেন্ট দরকার। এটা ট্রিটমেন্ট করলে আপনার এই প্রবলেমটা পুরোপুরি চলে যাবে। আপনি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বলছেন, খাওয়ার পর পেটে ব্যথা বলছেন, আপনি কিছু মেডিকেশন রয়েছে আমাদের যেটা কিন্তু এই প্রবলেমটা সলভ করবে। তার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস আপনার জানার রয়েছে, সেটা একটু মেনে চলবেন, ভালো থাকবেন। আগামীকাল, আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার দমদমে চেম্বার রয়েছে। একদম দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। প্রত্যেক শুক্রবার দিন দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুদের জন্য যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা যাদবপুর অঞ্চলে চেম্বার। আর প্রত্যেক রবিবার দিন সকালের সেশনটা অর্থাৎ মর্নিং সেশনটা হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ি যাদবপুর অঞ্চল, আর ইভিনিং সেশনটা হচ্ছে দমদম জংশন অঞ্চল অর্থাৎ উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুদের জন্য। এছাড়া আপনারা পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার পাবেন, এবং এর পাশাপাশি হাওড়া ময়দানে প্রত্যেক বুধবার চেম্বার, আর প্রত্যেকটা জেলাতে চেম্বার পাবেন, এবং আসাম গৌহাটিতেও চেম্বার রয়েছে, এবং আগরতলা ত্রিপুরাতেও চেম্বার রয়েছে। দেখুন সব ডিটেলসটা কিন্তু স্ক্রিনে রয়েছে। যেমন আগামী 12ই আগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলের চেম্বার রয়েছে, 15ই আগস্ট রয়েছে হচ্ছে আগরতলা ত্রিপুরার চেম্বার। দেখুন ডিটেলসটা কিন্তু এই স্ক্রিনে রয়েছে। আর এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে 9073641643, 9831068089, এই নাম্বারে আপনারা ফোন করবেন। যারা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তারা এই নাম্বারে সরাসরি ফোন করুন, বা আপনি জানতে চাইছেন যে আমার বাড়ি অমুক জায়গায়, এখানে কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে, আপনারা এই ইনফরমেশনগুলো আপনারা কিন্তু এই হেল্পলাইন নাম্বার থেকে পেয়ে যাবেন। আর এটা 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বলছি ভাটলা থেকে, বর্ধমান জেলা ভাটলা থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন, নাম কি? সাহান শেখ। আর বয়স কত? বয়স আপনার 46 বছর বয়স। 34? 46 বছর, হ্যাঁ বলুন। বলছি যে ওই অ্যালার্জি, আমার স্ত্রীর হচ্ছে অ্যালার্জি আছে। আপনার স্ত্রীর প্রবলেম এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে তার বয়স কত? 46 তো বলছি। আচ্ছা, ওনারই 46 বছর বয়স। বলুন বলুন। হ্যাঁ, হ্যালো, প্রবলেম বলুন। হ্যাঁ বলছি অ্যালার্জি, খুব অ্যালার্জি, অ্যালার্জি প্রচুর। দেখুন অ্যালার্জি অনেক ধরনের হয়, স্কিনে অ্যালার্জি হচ্ছে, চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, কি হচ্ছে ওনার? চোখে অ্যালার্জি, চোখে আর নাকে সর্দি হাঁচি হয়। সেইটাই তো বলতে হবে না, ঠিকঠাক বলতে হবে। অ্যালার্জি বলে দিলে তো হবে না, না অনেক ধরনের সমস্যা হয়। কত বছর থেকে হয়? চোখে আর নাকে খুব চোখ হয়, আর নাকে খুব হাঁচি হয়, আর সর্দি হয়। রাইট, ঠিক আছে। কত বছর থেকে হচ্ছে? প্রায় 10 বছর আগে থেকে হচ্ছে, আমি অ্যালার্জির বড়ি খাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। বর্ধমান থেকে বলছেন, অ্যালার্জি খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, আপনাকে আমাদের চেম্বার যোগাযোগ করতে হবে। বর্ধমানে আমাদের চেম্বার আছে, আপনার কলকাতা আসতে হবে না, বর্ধমানে যোগাযোগ করুন। 10 বছর থেকে আপনি অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, শুধু অ্যালার্জি কিছু সময়ের জন্য কমে যাচ্ছে, আবার কিন্তু অ্যালার্জি হয়ে যাচ্ছে। তো এই জন্য আয়ুর্বেদে এমন ট্রিটমেন্ট রয়েছে যেটা কিন্তু পার্মানেন্টলি আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। অ্যাকচুয়ালি আমার যেটা একটা কথা বলার আপনাদেরকে, যে ট্রিটমেন্ট সব প্যাথিতেই পাবেন, চিকিৎসা সব প্যাথিতেই রয়েছে। তাহলে আয়ুর্বেদ আপনাকে কি দেবে, স্পেশাল কি দেবে আয়ুর্বেদ? বেদজ্ঞান আপনাকে কি দেবে? বেদজ্ঞান আপনাকে সুস্থতা দেবে। আপনি চিকিৎসা সব প্যাথিতেই পাবেন, কিন্তু সুস্থ কি আদৌ হবেন? এই যে আপনি কি চিকিৎসা করছেন না, আপনার তো অ্যালার্জি হয়েছে, আপনি চিকিৎসা করছেন, আপনি 10 বছর ধরে, 12 বছর ধরে উনি সমস্যায় রয়েছেন এবং উনি ওষুধ খাচ্ছেন, তারপরে তো চিকিৎসা করছেন, উনি তো ওষুধ খাচ্ছেন, একটা পয়সা খরচা করে ওষুধ কিনছেন, খাচ্ছেন, এবং সেই ওষুধের ফলস্বরূপ আপনি নেতিয়ে থাকছেন, ঘুমিয়ে থাকছেন, যেটা হয়ে থাকে, চিকিৎসা তো করছেন। কিন্তু আপনি যদি আজকে এই চিকিৎসাটাই বেদজ্ঞান আয়ুর্বেদাতে আসতেন,
তাহলে 12 বছরের চিকিৎসা দেখতেন 6 মাসে আপনি কিন্তু সুস্থ হয়ে যেতেন। ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে, এটা আবার না বলে পারলাম না ডক্টর খান। এই জন্য আমি জিজ্ঞেস করলাম, উনি বললে অ্যালার্জি শুধু। অ্যালার্জি তো অনেক ধরনের অনেক অ্যালার্জি, ধরনের অ্যালার্জি, গায়ে চুলকুনির মতো Yes. হতে পারে, নাক চোখ থেকে জল পড়ছে, নাক থেকে জল পড়ছে, সকালবেলা উঠে মিনিমাম 20-30টা হাঁচি হচ্ছে, তো অনেক ধরনের অ্যালার্জি হয়। একদম। এবার অ্যালার্জি কোন জিনিস থেকে হচ্ছে? কোনো খাবার থেকে হচ্ছে, কোনো কাপড় থেকে হচ্ছে, কোনো অ্যানিমালস থেকে হচ্ছে, ক্লাইমেট থেকে হচ্ছে। তারপর হচ্ছে আপনি শুধু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাচ্ছেন। আয়ুর্বেদে কী আছে? আয়ুর্বেদে অনেক এমন মেডিসিন রয়েছে, রাসায়ন মেডিসিন রয়েছে, যেটা আপনার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে। এক্স্যাক্টলি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শামপুর থেকে বলছি, আন্দুলেপাড়া গ্রাম। নাম আর বয়স? আমার বয়সটা হচ্ছে 72। আর নাম? হরেকৃষ্ণ বৌদি। আচ্ছা বলুন। আমার উপর পেটটা ফুলে থাকে, ভাত খাওয়ার পর এসে শুলাম, উপর পেটটা একটু ফুলে থাকে এবং ব্যথা হয়। মুখটা ওই ভাত খাওয়ার পর থেকে মুখটা টক হয় সারা রাত। ঠিক আছে, Hello. হ্যাঁ ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। যিনি প্রথম ফোন করেছিলেন আপনিও সেম কেস, আপনাকে সেটাই মেনটেন করতে হবে। খাওয়ার পর ঘুমাতে যাবেন না, খাওয়ার পর একটু হাঁটাচলা করুন। আর রাত্রেবেলা পেট ভরে খাবেন না। রাত্রেবেলা যখন 4টে রুটি খিদে থাকবে 3টে রুটি খাবেন, একটা রুটি জায়গায় রাখবেন। আর সময়টা একটু আর্লি রাখবেন, মোটামুটি 8টা 8:30 দিকে খেয়ে নেবেন। আমাদের আজ এই বেসিক্যালি এখন ট্রেন্ড হয়ে গেছে, আমরা রাত্রেবেলা বেশি খাওয়া দাওয়া পছন্দ করি। যে কাজ থেকে আমরা ফিরছি একসঙ্গে বসে রাত্রে 12টার সময় খাচ্ছি। যে রোগী রয়েছে সেও অপেক্ষা করছে, যা সুস্থ রয়েছে সে লেট করে আসে, সবাই একসঙ্গে বসে খাচ্ছে। আমার চেম্বারে যেটা আমি বলি পেশেন্টদেরকে, পেশেন্ট বলে মা আমি তো মা, আমার ছেলে না আসলে আমি খাবো কীভাবে? কিন্তু আপনার তো রোগ রয়েছে, আপনাকে বুঝতে হবে, আপনাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে আপনার রোগ থেকে আপনি জীবনে কোনোদিন বেরোতে পারবেন না। আয়ুর্বেদে এটাই রয়েছে, আয়ুর্বেদ প্রিভেনশনও বলবে, রোগটাও ঠিক করবে। আপনি প্রিভেনশন আপনার হাতে রয়েছে, আপনি না মানলে আপনি আবার ওই রোগে আপনি ফিরে চলে আসবেন। আর যখন মানবেন সারা জীবন আপনি কিন্তু সুস্থ থাকবেন। সেটাই দরকার। মা হয়েছেন নিশ্চয়ই ছেলের জন্য, সন্তানের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। আচ্ছা, আবারও বলবো, আজকে আমরা আলোচনা করছি গ্যাস্ট্রাইটিস নিয়ে, কিন্তু আপনারা যে কোনো রোগ নিয়ে ফোন করতে পারেন। তাহলে এই যে এই রোগটা যখন হয় তখন এক্ষেত্রে ট্রিটমেন্ট কি, মানে ক্লিনিক্যাল যে এক্সামিনেশনগুলো আছে তার মধ্যে কি ওই এন্ডোস্কপিটাই একমাত্র? এন্ডোস্কোপি যখন ক্রনিক স্টেজে চলে যায় পেশেন্ট, জানার জন্য যে ইরেসিভ আছে আর নন ইরেসিভ আছে এটা জানার জন্য আমরা এন্ডোস্কোপি করে সঙ্গে আমরা জানতে পারি যে কোনো ব্যাকটেরিয়াল ইয়ে আছে। কিছু ব্লাড টেস্টও আছে? অবশ্যই ব্লাড টেস্টও আছে, লিভার ফাংশন, মানে তার প্যারালালি মানে লিভার কন্ডিশন কেমন রয়েছে জানার জন্য একটু আমাদের ইনভেস্টিগেশন আমরা করি। কিন্তু সিমটম দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রাইটিস বা জিআরডি, এসব সিমটমস দেখেই বোঝা যায়। এই জন্য হ্যাজ কোনো আমাদেরকে কোনো ইনভেস্টিগেশন দিতে যেতে হয় না। কিন্তু রোগটা অনেক দিন যখন পুরনো হয়ে যায় তাহলে ইউএসজি রিপোর্ট, এন্ডোস্কোপি একটা আপনাদের কাছে যখন পেশেন্ট আসেন ডক্টর খান তখন সবকিছু রিপোর্ট নিয়েই আসেন, রাইট? মানে তারা তো প্রথমেই একদম ভার্জিন প্রবলেম নিয়ে আসছেন না, তারা অনেক রিপোর্ট নিয়ে বাঞ্চ অফ রিপোর্টস নিয়ে সব থাকে, এমআরআই থেকে, সিটি স্ক্যান থেকে, ইউএসজি রিপোর্ট থেকে, ব্লাড রিপোর্ট তো একটা খাতা হয়ে যায়। তো মোটামুটি আমরা সমস্তই ইনভেস্টিগেশন পাই যখন পেশেন্ট আমাদের কাছে। কিন্তু কারণটা রয়েছে ইনভেস্টিগেশনও, কিন্তু আমাদেরকে দেখতে হয় পেশেন্ট টিল ডেট কেমন রয়েছে বা তার কন্ডিশন কতটা ডিটেরিওরেট করেছে বা তার সঙ্গে কোনো অন্য কমপ্লিকেশন রয়েছে কিনা। কিন্তু অনেক পেশেন্ট রয়েছে তারা জানে না যে তার শরীরে অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে, অনেক পেশেন্ট এটা জানে না তার যে লিভার ফাংশন ইফেক্টেড হয়ে গেছে বা ইউরিয়া ক্রিয়েটিন বাড়া আছে, অনেক পেশেন্ট এইসব জিনিস জানে না। হ্যাঁ, তারা মানে যেমন ডক্টর বলেছে সমস্ত রিপোর্ট করেছে, কিন্তু তারা নিজের রিপোর্ট জানে না। তো সেই জায়গায় আমাদেরকে রিপোর্টগুলো দেখা উচিত। আর এবারে যখন আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন, মানে সেক্ষেত্রে কি স্টেপ 1 স্টেপ 2 করেই শুরুটা করেন? দেখুন, গ্যাস্ট্রাইটিস বা পেটে যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। কেন আয়ুর্বেদ সবসময় যে দোষ, ধাতু, অগ্নিবল কেমন রয়েছে, প্রগতি কেমন রয়েছে, সমস্ত জিনিস দেখার পর আয়ুর্বেদ আমাদের ট্রিটমেন্ট স্টার্ট হয়। তো একটা গ্যাস্ট্রাইটিসের পেশেন্টের আমরা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখি সেটা হচ্ছে অগ্নিমন্দ আছে, তার ডাইজেস্টিভ সিস্টেম সেরকম ডাইজেস্টিভ ফায়ার সেরকম কাজ করছে, কল আছে না স্যার, ডাইজেস্টিভ ফায়ার ঠিকঠাক কাজ করছে না। তো আমাদেরকে পেশেন্টকে সেইভাবেই কিন্তু আমাদেরকে লাইন অফ ট্রিটমেন্ট তৈরি করতে হয় পেশেন্টদেরকে।
কেন পেশেন্টকে জানানো খুব ইম্পর্টেন্ট। এই যে ছোটো ছোটো জিনিস, রাত্রেবেলা পেশেন্ট 10টার সময় খাচ্ছে বা খেয়ে ঘুমিয়ে পড়ছে, খাওয়ার সময় জল খাচ্ছে বা খাওয়ার পর হাঁটছে না, এই যে ছোটো ছোটো জিনিস আছে এটা কিন্তু আমাদের কারেক্ট করে দিতে হয়। এটা না যে শুধু প্রিসক্রিপশন করে আপনাকে দিয়ে দিলাম আপনি ওষুধ খান ভালো হয়ে যাবে, না, তার লাইফস্টাইলটাকে আমাদের কিন্তু টার্গেট চেঞ্জ করা উচিত। না চেঞ্জ আজকে বলেন সিডেন্টারি লাইফস্টাইল একটা কারণ এই রোগটা। অবশ্যই অবশ্যই আমাদেরকে এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন অনেক লোক রয়েছে খাওয়ার পর চা খেতে পছন্দ করে, অনেক লোক রয়েছে খাওয়ার পর সিগারেট খেতে পছন্দ করে, যেটা কিন্তু আলটিমেটলি এই রোগগুলোকে ট্রিগার করে। অনেক লোক রয়েছে যাদের স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি প্রচুর হাই লেভেল রয়েছে, যা অনেক লোক রয়েছে যারা রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাচ্ছে না, তাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি ট্রিগার। একটা ফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ মালদা থেকে বলছি ম্যাম। নাম আর বয়স? নাম প্রকাশ চন্দ্র প্রামাণিক, বয়স 43। বলুন, কথা বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি, প্রকাশ চন্দ্র প্রামাণিক। বলুন। হ্যাঁ, আমি স্যার মানে প্রায় 25 বছর ধরে আমি পেটের সমস্যায় ভুগছি। তো পেটের সমস্যা থেকে আমি অনেক মানে ইন্ডোস্কোপিও করেছি দুবার, ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি। তো আমার যা ইন্ডোস্কোপিতে ধরা পড়েছে মানে পাকস্থলীর মুখটা খোলা আছে, তাই জন্য আমাকে ডাক্তার বলেছে কি যতদিন বেঁচে থাকবা ততদিনই মানে মেডিসিন খেয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তো তার জন্য কি আপনাদের আয়ুর্বেদিকে কিছু চিকিৎসা হবে স্যার? একটু বলে দিলে ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। অবশ্যই দেখুন আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, আর আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। পেটে যে কোনো সমস্যা নেই আপনারা আয়ুর্বেদে হাত ধরতে পারেন, আর যতই ক্রনিক হোক না সেটা নিয়ে কোনো চিন্তা নেই, আপনি আয়ুর্বেদের ট্রিটমেন্টে আসুন। কেন কি আয়ুর্বেদ কাছে অনেক কিছু জিনিস রয়েছে। সবথেকে প্রথম বেস্ট জিনিস যেটা রয়েছে, যার জন্য আজকে আমরা বড়ো থেকে বড়ো কেসেস আমরা হ্যান্ডেল করছি, সেটা হচ্ছে কিন্তু পঞ্চকর্ম থেরাপি। এটা আমাদের জন্য কিন্তু একটা অনেক বড় একটা বরদান রয়েছে, যেটা কিন্তু আজকে আয়ুর্বেদ ডক্টররা খুব সাকসেসফুলি কিন্তু পেশেন্টদেরকে ট্রিট করছে। কারণ অনেক জায়গায় রয়েছে দেখবেন আপনি পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে গেছে, মানে ডিটোরেট হয়ে গেছে বা ক্রনিক কেসে চলে গেছে, সে ওষুধ খেয়েও কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছে না। কিন্তু যখন আপনি ডিটক্সিফিকেশন করতে পারছেন খুব সুন্দরভাবে আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছে। আপনাকে যেটা করতে হবে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে, আর ইমিডিয়েটলি যোগাযোগ করার জন্য আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। সমস্ত রিপোর্ট পাঠিয়ে আপনি কালকে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন, আপনার সঙ্গে আমি কথা বলব। আপনি এবং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে 9073641643। আই রিপিট 9073641643 এবং 9831068089, 9831068089 এই নাম্বারে আপনারা একটু ফোন করে নেবেন, কথা বলে নেবেন এবং অবশ্যই সমস্যা থেকে, রোগের থেকে বেরিয়ে আসবেন। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। গ্যাস্ট্রাইটিস হওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, বা এই যে লাস্ট যিনি ফোন করলেন সারা জীবন ওষুধ খেয়ে যাওয়া নয়। ওই যে বললাম বেদজ্ঞান, ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনাকে চিকিৎসা করেন, আপনি চিকিৎসা করবেন, আপনি সুস্থ হবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। দুরকম হয়, এক হচ্ছে আপনি মানে কন্ট্রোলে রাখছেন, এক হচ্ছেন আপনি সুস্থ হচ্ছেন। এবার আপনার চয়েস, আপনি কোনটা বেছে নেবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।